এটা আমাদের স্যার দেখো একটাই দেওয়া কিন্তু এখানে দেখো 19, চারের জায়গায় 7 লিখবো। 19-এ দেখো 19-এ অ্যান্সার হবে গিয়ে আমাদের ক্যালকুলেশন করলে 14,291.51 গ্রাম আসে, যেটা আমাদের বইয়ের সাথে মিলে না। তাহলে বইয়ের অ্যান্সারে ভুল আছে, এটা বইয়ের অ্যান্সারে ভুল আছে। ওকে, এটা হয়েছে। স্যার ওইটা জি তো স্যার, আমি মানে ভুল করে আমারও সেম ফেলছি। আমার আসছে। যে হাজারের জন্য যে কমা দেয় সেটা দিছি মেবি। হাজারের জন্য কমা দিয়েছে, হ্যাঁ তাও হতে পারে। তা 17,000, আমাদের আছে 14,000, 17,000 হওয়ার তো কথা না। 17,000 হওয়ার কথা না, এটাই অ্যান্সার হবে। ওকে, 20 নাম্বার। আসছি স্যার। 20 সবাই পারছি। ও অনুসংখ্যা সমান কিনা সহজ জিনিস, অনুসংখ্যা বের করতে বলছে দুইটার জন্য, সেটা হওয়ার কথা সবারই, নাকি? জি স্যার, মিলছে হইছে। ওকে, এরপর হচ্ছে তোমাদের এইচডাব্লিউ থাকবে নেক্সট দিন। যদি হচ্ছে এইচডাব্লিউ না করো বাসায় বসে, মানে খবর আছে তোমাদের, 21 থেকে একদম 37 পর্যন্ত এইচডাব্লিউ থাকবে, সবগুলো থাকবে নেক্সট দিন। এতগুলা দিয়ে নাম। কেন, এরপরের অঙ্কগুলো ছোট ছোট সহজ সহজ অঙ্ক, অনেক সহজ সহজ অঙ্ক, বুঝছো? এরপরের অঙ্কগুলো একদম সহজ সহজ অঙ্ক, একদম ছোট ছোট অঙ্ক না, সবগুলোই দিব সহজ অঙ্ক। 17 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো একটু কঠিন ছিল, তারপরের অঙ্কগুলো সহজ। ওকে, আমরা হচ্ছে আজকে ডাল্টনের আংশিক চাপ সূত্র শুরু করব। ডাল্টনের আংশিক চাপ সূত্র। দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্র মূলত হচ্ছে, ধরো তুমি একটা পাত্র নিলা, পাত্রে ধরো নাইট্রোজেন নামে একটা গ্যাস নিলা, অক্সিজেন নামে একটা গ্যাস নিলা, তুমি দুইটা গ্যাস নিলা। তাহলে এই নাইট্রোজেনের জন্য একটা চাপ থাকবে, অক্সিজেনের জন্য তো একটা চাপ থাকবে। তো নাইট্রোজেনের চাপটাকে সাপোজ আমরা পি1 ধরলাম, অক্সিজেনের চাপটাকে আমরা পি2 ধরলাম। তাহলে এই পাত্রের মোট চাপ হবে কি, পি সমান হবে পি1 প্লাস পি2, নাকি? তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হচ্ছে এটাই, যে একটা পাত্রে বা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন, মনে করো এরা বিক্রিয়া করবে না, নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পরের ভিতর কোনো বিক্রিয়া সম্পূর্ণ হবে না। যদি পরস্পরের ভিতর কোনো বিক্রিয়া সম্পূর্ণ না হয়, তখন একটা পাত্রের যে গ্যাসীয় উপাদানগুলো যে থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চাপ থাকবে। ওই আলাদা আলাদা চাপের সমষ্টি হবে মোট চাপের সমান। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আমরা কি বুঝতে পেরেছি? মূল সূত্রটা বুঝতে পেরেছি কিনা, তারপর আমরা গাণিতিক ফরম্যাটে যাব। জি স্যার বুঝছি। ওকে, কন্ডিশন কি, এই নাইট্রোজেন এবং অক্সিজেন এদের মধ্যে মিশ্রণ ঘটবে না, পরস্পর বিক্রিয়াহীন মানে বিক্রিয়া ঘটবে না, কোনো গ্যাস মিশ্রণের চাপ। তাহলে সহজ কথা হচ্ছে, এই পাত্রে আমি দুইটা গ্যাস নিলাম, নাইট্রোজেন অক্সিজেন, যারা পরস্পর বিক্রিয়াহীন, পরস্পরের ভিতর কোনো বিক্রিয়া সংঘটিত হবে না। তাহলে নাইট্রোজেনের চাপটা যদি পি1 ধরি, অক্সিজেনের চাপটাকে যদি পি2 ধরি, তাহলে এখানে দুইটা চাপ আছে, এই দুইটা চাপের সমষ্টি হবে মোট চাপের সমান, মানে এই পাত্রের মোট চাপের সমান হবে। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন দেখো আমরা প্রমাণে যদি যাই, এখানে দেখো আমাদের পি সমান কি পি1 প্লাস পি2 প্লাস পি3, এভাবে আরও অনেকগুলো গ্যাস থাকতে পারে। গ্যাসের সংখ্যা যদি এখানে বাড়াও, তাহলে এখানে পি3 প্লাস পি3 আসবে, প্লাস পি4 আসবে, ডট 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 তুমি দিতে পারো, অনেকগুলো গ্যাস কল্পনা করতে পারি। এখন দেখো, এই যে প্রথম গ্যাসের জন্য যদি আমরা লিখি পি1 ভি, কারণ এই পাত্রের আয়তনটা তো কনস্ট্যান্ট, দুইটা মিলিত হবে, এন1 আর টি, প্রত্যেকটার জন্য চাপ আলাদা, মোল সংখ্যাটা তো আলাদা থাকবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, পি1 সমান এন1 আর টি ডিভাইডেড বাই ভি, এই ভিটা এই পাশে ভাগাকারে নিয়ে নিছি প্রথম গ্যাসের জন্য, এটা মনে করো। ওকে, তারপর দেখো আমরা দ্বিতীয় গ্যাসের জন্য বলতে পারি কি, পি টু বি ইকুয়াল টু কি এন টু আর টি। তাহলে আমরা লিখতে পারি পি টু ইকুয়াল টু কি আর টি ডিভাইডেড বাই হচ্ছে বি, আর এখানে কি এন টু। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা কতটুকু বুঝতে পেরেছি? জি স্যার। এখন দেখো, আমরা এইটার জন্যই প্রমাণ করতেছি, উদ্দীপক আমি যেটা নিয়েছি এটার জন্য প্রমাণ করতেছি। এখন পিওনের পরিবর্তে আমরা লিখতে পারি কি এন ওয়ান আর টি ডিভাইডেড বাই ভি, পি টু এর পরিবর্তে লিখতে পারি কি এন টু আর টি ডিভাইডেড বাই ভি। এখন দেখো, উপর থেকে কি আর টি ডিভাইডেড বাই ভি যদি কমন নিই, এখানে এন ওয়ান প্লাস এন টু হয়, হয় কি না বলো?
হয় না? জি স্যার। আচ্ছা, এখন আবার দেখো এই N1 হচ্ছে কি প্রথম গ্যাসের মোল সংখ্যা, N2 হচ্ছে দ্বিতীয় গ্যাসের মোল সংখ্যা। তাহলে N1 এবং N2 দুইটা গ্যাসের মোল সংখ্যা যদি সমষ্টি করি তাহলে আমরা কি মোট মোল সংখ্যা পাই। তাহলে এখানে আমরা লিখতে পারি কি NRT ডিভাইডেড বাই V P ইকুয়াল টু, পারি কি না বলো? জি স্যার পারি। পারি। স্যার এর পিভি ঘটে না ডেন দুটোটাই তো। হ্যাঁ, ওই তো ওখান থেকে আমরা যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এই যে ভিন্ন ভিন্ন গ্যাসের জন্য সেই যে কনসিডার করে তো তোমার আসতে হবে, তাই না? বুঝছি এতটুকু? জি স্যার বুঝছি। এখন দেখো তাহলে এইটা দেখো এখান থেকে প্রুভ হয়ে যায়, কারণ কি আমরা অ্যাকচুয়ালি এই যে দুইটা তো যোগ করে এইটা পেয়েছি, তাই না? ধরো এটা আমরা পেয়েছি কি তাহলে P1 প্লাস P2 এর পরিবর্তে কি NIT ডিভাইডেড বাই V পেয়েছি। এটা কি এই যে জাস্ট হচ্ছে 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করলে কি হয় বলো? এখানে 1 যোগ 2 লিখো। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করলে P1 প্লাস P2, তাহলে P1 প্লাস P2 এর মান সমান পেয়েছি NIT ডিভাইডেড বাই V। এখন দেখো আমরা যদি আবার হচ্ছে প্রুফ করতে যাই আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে PV ইকুয়াল টু হচ্ছে NIT, তাহলে এখানে আমরা লিখতে পারি P ইকুয়াল টু হচ্ছে NIT ডিভাইডেড বাই হচ্ছে V। এখন দেখো এই সমীকরণটাকে তুমি 3 নাম্বার সমীকরণ দিয়ে আসো। 3 নাম্বার সমীকরণে এই যে NIT ডিভাইডেড বাই V এর পরিবর্তে দেখো এখানে আমরা কি পাই? NIT ডিভাইডেড বাই V এর পরিবর্তে P লিখতে পারি। তা 3 নং সমীকরণে কি দাঁড়ালো ফাইনালি? P1 প্লাস P2 ইকুয়াল টু হচ্ছে P। তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা প্রমাণিত হলো। আমরা কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি। সবাই বুঝছো? আর আবার একটু বলা যায়? দেখো আমাদের প্রথমত হচ্ছে গিয়ে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি, যদি হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন দুইটা গ্যাস নেই, যাদের হচ্ছে গিয়ে পরস্পর বিক্রিয়া যদি না হয় তাহলে অবশ্যই হচ্ছে তাদের চাপগুলো আলাদা হবে। তাহলে নাইট্রোজেন গ্যাসের জন্য চাপটাকে আমরা P1 ধরলাম এবং অক্সিজেন গ্যাসের জন্য চাপটাকে আমরা P2 ধরলাম। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা ছিল পরস্পর বিক্রিয়াহীন যে কোনো দুইটা গ্যাসের মধ্যে চাপ হবে তাদের ওই মিশ্রণের, মানে তোমার ওই যে প্রত্যেকটা উপাদানের যে আলাদা আলাদা চাপ হবে সে আলাদা আলাদা চাপের সমষ্টি হবে মোট চাপের সমান। এখন দেখো আমরা হচ্ছে প্রথম গ্যাসটার জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রথম গ্যাসের জন্য, প্রথম গ্যাসের জন্য আমরা লিখতে পারি, আমরা নর্মালি আদর্শ গ্যাসের সমীকরণ জানি PB ইকুয়াল টু NIT। তাহলে প্রথম গ্যাসের জন্য আমরা লিখতে পারি P1 V ইকুয়াল টু হচ্ছে N1 RT। দ্বিতীয় গ্যাসে তাহলে এখন এখানে এই ভিটাকে যদি এপাশে ভাগাকারে নিয়ে যাই তাহলে P1 ইকুয়াল টু এটা লিখতে পারি। আর এটা হচ্ছে 2 নাম্বার গ্যাসের জন্য। 2 নাম্বার গ্যাসের জন্য আমরা P2V ইকুয়াল টু কি N2 RT যদি লিখি তাহলে P2 ইকুয়াল টু এটা লিখতে পারি। এখন তারপরে দেখো কি করা হয়েছে, 1 নং এবং 2 নং সমীকরণটাকে যোগ করা হয়েছে। যোগ যদি করি তাহলে দেখো P1 প্লাস P2, লেফট সাইডে আমাদের এটা আসে না P1 প্লাস P2, আর রাইট সাইডে এই দুটো যোগ করবা। তাহলে দেখো আমরা ফাইনালি ক্যালকুলেশন করতে করতে এখানে N1 প্লাস N2 পেয়েছি। N1 প্লাস N2 মানে কি মোট মোল সংখ্যার সমান লিখতে পারি। তাহলে দেখো এখানে RT ডিভাইডেড বাই V ইন্টু N1 প্লাস N2 এর পরিবর্তে লিখতে পারি NIT ডিভাইডেড বাই V। এখন দেখো তাহলে আমাদের এখানে সমীকরণটার ফাইনাল সমীকরণটা আমরা পেলাম P1 প্লাস P2 ইকুয়াল টু কি NIT ডিভাইডেড বাই V। এখন দেখো আবার আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি PV সমান NIT, তাহলে ভিটাকে যদি ভাগাকারে নিয়ে যাই তাহলে NIT ডিভাইডেড বাই V এর পরিবর্তে আমরা P লিখতে পারি। তাহলে এখন 3 নং সমীকরণে তুমি যদি খেয়াল করো এই NIT ডিভাইডেড বাই V ছিল এখানে, এই NIT ডিভাইডেড বাই V এর পরিবর্তে কি এখন আমরা P বসাতে পারি। তাহলে লেফট সাইডে P1 প্লাস P2 থেকেই যায়, তাহলে দেখো লেফট সাইডে P1 প্লাস P2 থেকে যায়, আর রাইট সাইডে যে NIT ডিভাইডেড বাই V ছিল সেইটার পরিবর্তে আমরা P লিখেছি। তাহলে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রটা প্রমাণিত হয়। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমরা পড়ব মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ জিনিসটা কি? মোল ভগ্নাংশ ধরো এভাবে একটা পাত্র আছে, আমি আবার নাইট্রোজেন অক্সিজেনের কথাই বলি। সাপোজ নাইট্রোজেনের মোল সংখ্যা N1 এর মান আছে 0.5 মোল, আর অক্সিজেনের মোল সংখ্যা N2 এর মান আছে 1 মোল। এটা আমরা মনে করে নিলাম। ওকে, এখন নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যদি বের করতে যাও তাহলে হচ্ছে মোল ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মোল ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে একটা উপাদানের মোল সংখ্যা, একটি উপাদানের মোল সংখ্যা ডিভাইড হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে দেখো আমাদের হচ্ছে মোল ভগ্নাংশে যদি সংজ্ঞা আসে, মোল ভগ্নাংশের সংজ্ঞাটা হচ্ছে একটা উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলা হয়। এখন দেখো আমরা মোল ভগ্নাংশটাকে সাধারণত x দ্বারা প্রকাশ করি।
এখন যদি এই যে উদ্দীপক অনুসারে, এখানে আমি একটা উদ্দীপক সাজিয়েছি, এই উদ্দীপক অনুসারে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কি হবে বলা হয়েছে কি দেখো, একটা উপাদানের মোল সংখ্যা, তাহলে নাইট্রোজেন উপাদানের মোল সংখ্যা কত আছে 0.5, আর এই টোটাল পাত্রে মোল সংখ্যা দেখো বলছে কি মিশ্রণের মোট মোল সংখ্যা, টোটাল পাত্রে মোল সংখ্যা আছে কত 0.5 এবং অন যোগ করো 0.5 প্লাস অন, তাহলে দেখো আমাদের এর মোল ভগ্নাংশ কিন্তু আমরা এখানে পেয়ে যাব 0.5কে 0.5 ভাগ হচ্ছে 1.5, তাহলে দেখো আমরা হচ্ছে 0.33 পেয়ে গেলাম নাইট্রোজেনের মোল ভগ্নাংশ। আমরা কি বুঝতে পারছি? বুঝছো সবাই? স্যার আরেকবার। হ্যাঁ, এখন তুমি অক্সিজেনটা এগেন আবার দেখো, আমরা যদি অক্সিজেনটাও বের করতে যাই, আমরা মোল ভগ্নাংশটাকে এক্স দ্বারা প্রকাশ করি। অক্সিজেনের যদি হচ্ছে মোল ভগ্নাংশ বের করতে যাও, তুমি সূত্রটার দিকে তাকাও, মোল ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে একটা উপাদানের মোল সংখ্যা ডিভাইড হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে দেখো একটি উপাদান, উপাদান বলতে কাকে বুঝাইছে, হয় নাইট্রোজেন না হয় অক্সিজেন। এখন তুমি খেয়াল করো যে অক্সিজেনের মোল সংখ্যা কত 1, তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ যদি বের করতে যাও উপরে বসবে কি একটা উপাদানের মোল সংখ্যা মানে অক্সিজেনের মোল সংখ্যা, অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 1 ডিভাইড হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা, তাহলে এই মিশ্রণে মানে এই পাত্রের টোটাল মোল সংখ্যা আছে কত 0.5 আর অন, তাহলে হচ্ছে 0.5 আর অন মানে মোট করতে বলছে, তার মানে কি তুমি যোগ করবা, তাহলে 1 ডিভাইডেড বাই 1.5, 1 ভাগ হচ্ছে 1.5, তাতে কত আসলো 0.66 বা 67। আমরা কি বুঝতে পারছি মূল ভগ্নাংশ? জি স্যার বুঝছি। ওকে, সবাই বুঝছো? ওকে, দেখো এখন হচ্ছে কি আমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি করব, যেমন আমরা তো নর্মালি জানি ধরো তিনটা গ্যাস নিলাম এ বি সি, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে লিখতে পারি পিএ প্লাস হচ্ছে পিবি প্লাস হচ্ছে পিসি, পারি কি না বলো? এ যদি একটা গ্যাস হয় তার নিজস্ব চাপ হবে কি পিএ, বি যদি একটা গ্যাস হয় তার নিজস্ব চাপ হবে কি পি অফ বি, সি যদি একটা গ্যাস হয় পি অফ সি, তাহলে এদের প্রত্যেকটা আলাদা আলাদা চাপের সমষ্টি হবে কি মোট চাপের সমান, ডাল্টনের আংশিক চাপ সূত্র হচ্ছে এটাই ছিল। এখন দেখো আমরা যদি এ উপাদানের জন্য যদি আদর্শ গ্যাসের সমীকরণটা লিখি, তাহলে পি এ ভি ইকুয়াল টু কী হবে এন এ আর টি, তাহলে দেখো আমরা পি এ ইকুয়াল টু কী লিখতে পারি এন এ আর টি ডিভাইডেড বাই ভি, পারি না লিখতে বলো? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন অনুরূপভাবে প্রত্যেকটার জন্য আমরা যদি পিবি লিখতে চাই তাহলে লিখতে পারি কি এন বি আই টি ডিভাইডেড বাই ভি, আমরা যদি পিসি লিখতে চাই তাহলে লিখতে পারি এন সি আই টি ডিভাইডেড বাই ভি। এটা বুঝছি কিনা বলো? জি স্যার। মানে প্রত্যেকটা উপাদানের জন্য আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই যে এ বি সি তিনটা গ্যাস, এই তিনটা গ্যাসীয় উপাদানের জন্য আলাদা আলাদাভাবে তাদের আংশিক চাপগুলো বা নিজস্ব চাপগুলো আমরা বের করতেছি। এখন 1 নং সমীকরণ এটা বসিয়ে দেই, তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে দেখো পি এ ছিল প্লাস হচ্ছে পিবি ছিল প্লাস পিসি ছিল। এখন পি এর মান তুমি বসিয়ে দাও এন এ আই টি ডিভাইডেড বাই ভি, আর এখানে লিখতে পারো এন বি আই টি ডিভাইডেড বাই ভি প্লাস হচ্ছে কি এন সি আই টি ডিভাইডেড বাই ভি। তাহলে দেখো আই টি ডিভাইডেড বাই ভি যদি কমন যায় আমাদের থাকে কি এন এ প্লাস এন বি প্লাস এন সি, তাহলে এই যে প্রত্যেকটা আলাদা আলাদার মোল সংখ্যা হবে কি মোট মোল সংখ্যার সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি কি এই যে এন ইকুয়াল টু আমরা লিখতে পারি এন এ প্লাস হচ্ছে এন বি প্লাস হচ্ছে এন সি, এই টোটালটার পরিবর্তে আমরা এন লিখতে পারি, তাহলে এখানে কি দাঁড়ালো এটা দাঁড়ালো, তাহলে পি সমান আমরা এটা পেলাম। বুঝতে পারছি এতটুকু? স্যার ডাল্টনের আংশিক সূত্র কি শুধু সমায়তনের গ্যাসের জন্যই প্রযোজ্য? বুঝি নাই, সম আয়তনের জন্য, ওখানে তো আয়তনটা মিক্সড হয়ে একত্রিত হয়ে যাবে, যে কয়টা গ্যাস উপাদান থাকবে তাদের আয়তনটা একত্রিত হয়ে যাবে, তিনটার জন্য একই আয়তন কনসিডার করতে হবে, বুঝছো? চাপটা ভিন্ন জি থাকবে। স্যার। ওকে, এখন এইটা আমরা ধরো হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের জন্য পেয়েছি। এখন দেখো আমরা কি করব, এখন হচ্ছে আমরা 2 নং সমীকরণকে এই 3 নং সমীকরণ দ্বারা যদি ভাগ করি, 2 নং সমীকরণে ছিল কি লেফট সাইডে ছিল পি, এখানে ছিল পি, এই যে পি এ ডিভাইডেড বাই পি, আর এখানে হবে কি দেখো এন এ আই টি ডিভাইডেড বাই ভি, আর এখানে কি এন আই টি ডিভাইডেড বাই ভি, তাহলে দেখো কি আসলো এন এ আই টি ডিভাইডেড বাই ভি ইন্টু ভি উপর উঠে যাবে এন আই টি, তাহলে ভি ভি কাটা যায় আই টি কাটা যায়, তাহলে কি আসে দেখো এন এ ডিভাইডেড বাই এন, তাহলে পি এ ডিভাইডেড বাই পি ইকুয়াল টু আমরা এটা পেলাম। বুঝছো এটা?
এতটুকু বুঝছি? রেসপন্স করে, এতটুকু বুঝছি? বুঝছি কিনা বলো? আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। তোমরা কি বুঝছো না কিছু বুঝতেছো না সেটা বলবো তো আমাকে। বুঝছি স্যার। ওকে, তাহলে দেখো এই যে এখানে আমাদের সমীকরণটা ছিল এভাবে, পি এ ডিভাইডেড বাই পি ইকুয়াল টু আমরা পেলাম এন এ ডিভাইডেড বাই এন। তাহলে এই যে এন এ কি ছিল, একটা একটা গ্যাসীয় উপাদান, তাহলে এ গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। তো এতটুকু আমরা কি এক্স এ লিখতে পারি না? মোল ভগ্নাংশের সূত্র কি ছিল? মোল ভগ্নাংশ এক্স এ ইকুয়াল টু কি লিখতাম বলো? এন এ ডিভাইডেড বাই এন লিখতাম না? মানে এ উপাদানের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা হলে তাকে আমরা কি মোল ভগ্নাংশ বলতাম। তাহলে এন এ ডিভাইডেড বাই এন কে আমরা কি এক্স অফ এ লিখতে পারি। তাহলে দেখো পি অফ এ ডিভাইডেড বাই পি ইকুয়াল টু এটা পেলাম। তাহলে পি অফ এ ইকুয়াল টু কি এক্স অফ এ ইন্টু হচ্ছে পি। বুঝতে পেরেছো? তাহলে আমরা পেলাম যে এ উপাদানের, তোমাকে যদি আংশিক চাপটা ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা করতে পারি, সূত্র বের করলাম। এ উপাদানের আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে এর মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ। তাহলে এখন সেমভাবে যদি পিবি চিন্তা করো, মানে বি উপাদানের হচ্ছে কি আংশিক চাপ যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে এক্স অফ বি ইন্টু হচ্ছে পি। সেমভাবে পি অফ সি যদি চিন্তা করতে যাও এক্স অফ সি ইন্টু হচ্ছে পি। আমরা কি বুঝতে পারছি? জি স্যার বুঝছি। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, দেখো কি কি জিনিস শিখলাম। ডাল্টনের মেন যে সূত্রটা, সেই সূত্রটা অনুসারে আমরা বলতে পারি যে কয়টা আলাদা আলাদা উপাদান থাকবে সেই প্রত্যেকটা উপাদানের নিজস্ব চাপগুলো হবে মোট চাপের সমান। ধরো এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান, তাহলে প্রত্যেকটা উপাদানের নিজস্ব চাপ, এর চাপ হবে কি পি অফ এ, বি এর চাপ হবে কি পি অফ বি, সি এর চাপ হবে কি পি অফ সি। এই প্রত্যেকটার সমষ্টি হবে মোট চাপের সমান। এরপর দেখো প্রত্যেকটার মোল ভগ্নাংশ বের করা শিখেছি। প্রত্যেকটার মোল ভগ্নাংশ হবে কি ওর নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল। সেমভাবে তুমি যদি এক্স অফ ভি নির্ণয় করতে যাও তাহলে হবে কি এন অফ ভি ডিভাইডেড বাই হচ্ছে এন। সেমভাবে তুমি যদি এক্স অফ সি নির্ণয় করতে যাও এন অফ সি ডিভাইডেড বাই এন হবে। তারপর আমরা শিখলাম যে আংশিক চাপটা কিভাবে ক্যালকুলেশন করব, মানে এই যে পি অফ এ কিভাবে বের করতে পারি যদি মোট চাপ দেওয়া থাকে। তাহলে আমরা মোল ভগ্নাংশের সাথে হচ্ছে মোট চাপটা গুণ করে আমরা আংশিক চাপটা বের করতে পারবো। তা পি অফ সি হবে এক্স অফ সি ইন্টু হচ্ছে পি। এই সূত্রগুলো কিভাবে আসছে সেই প্রসেসটা দেখালাম, কিন্তু আমাদের অঙ্ক করতে গিয়ে মূলত লাগবে এই সূত্রগুলো। আমরা কি বুঝতে পারছি এতটুকু? জি স্যার। সবাই বুঝছো না মাথার উপরে দিয়ে গেছে সবার? না স্যার বুঝছি। ওকে, তারপর রিডিং দাও, প্রবলেম হলে আমাকে জানিও। ওকে ঠিক আছে, এই পর্যন্ত পড়বা, 28 পৃষ্ঠা পর্যন্ত পড়বা। নেক্সট দিন হচ্ছে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ দেখব। আর সবাই এইচডব্লিউ গুলো একটু ভালো করে কইরো, তাইলে আমাদের ক্লাস টাইমটায় দেখা যাবে এইচডব্লিউ বেশি বেশি টাইম দিতে হবে না। এইচডব্লিউতে আমরা অল্পতে টাইম দিয়ে দেখা যাচ্ছে যে আমরা মেইন ক্লাস শুরু করতে পারবো। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ।